নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আমরা দুজনকে পেয়েছি কিনা একটু দেখে নেব। নিশ্চয়ই পেয়েছি। শ্যামলদা, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনার ভিডিওটা যদি অন করতেন তাহলে নিশ্চয়ই আপনাকে দেখতে পেতাম। শ্যামলদা, যদি আমাকে শুনে থাকেন একটু আপনার ভিডিওটা অন করবেন। আপনাকে পেয়েছি কিন্তু ভিডিওটা পাচ্ছি না। আমি একটু শওকত মাহমুদকে দিয়ে শুরু করি। আপিল বিভাগের যে হাইকোর্টের আজকে যে রায়টি নিয়ে কনডেমড সেলের বিষয়টা, এটি তো অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। কারণ আপনার যদি আইনের পরবর্তী পর্যায়গুলো আমার জন্য খোলা থাকে, আমাকে ফাঁসির আদেশ দিলেও আমি কেন সেখানে কনডেম সেলে রাখা হবে? দেখুন, এই রায়টা একটা ঐতিহাসিক রায়। এর আগে যাবজ্জীবন কারাদণ্ডের সময়সীমা নিয়ে অনেকেই 30 বছর হয়ে গেছে মুক্তি পাচ্ছে না। এটা নিয়ে আমাদের মরহুম খন্দকার আবু হোসেন সাহেবের একটা রায় পেয়েছিল যে যাবজ্জীবনের বয়স 60 বছর। এই আজকে যে রায়টা বেরোলো কনডেম সেলে রাখা যাবে, এই কথাটি আমি মনে করি যে এই যে 2500-এর মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত রয়েছে, তাদের ক্ষেত্রে তারা একটা নির্দেশ দিয়েছে তাদেরকে ক্রমান্বয়ে নর্মাল সেলে নিয়ে যাওয়া। এবং এই কনডেম সেলে সবাই কি কনডেম সেলে আছেন কিনা এটা নিয়েও একটা প্রশ্ন আছে। আমি এই কারণে কথাটা বলছি যে কনডেম সেলকে অনেক পলিটিক্যাল পারপাস দিয়ে ব্যবহার করা। আমি নিজে জেলে দেখেছি যে সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করা কারণে বা সরকারের অপছন্দের ব্যক্তিরা ফাঁসির দণ্ড পেলে তারা কনডেম সেল তাদেরকে নেওয়া হয়। আবার যাদেরকে সরকারের পছন্দের লোক বা প্রভাবশালীদের আত্মীয়, তাদেরকে আবার কনডেম সেলে নেওয়া হয় না। জেলের ভেতরে এই জিনিসগুলো কিন্তু বাইরে প্রকাশ পায়। কিন্তু আমি নিজে 1 বছর আমি জেলে ছিলাম, আমি দেখেছি যে কারা কনডেম সেলে আছে, কারা কনডেম সেলে নেই। এটা সরকারের মর্জির উপর, জেল কর্তৃপক্ষের মর্জির উপর নির্ভর। এই জন্য হাইকোর্টের রায় এটা কথা বলা হয়েছে বিশেষ বিশেষ কারণে কাউকে রাখা যেতে পারে। এই কথাটা কিন্তু আইনের সুবিচার পাওয়ার ক্ষেত্রে, বন্দীদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে এটা একটা পৃথক যাত্রার সূচনা করি। যে সরকার মনে করলো যে অমুককে আমি রাখতে পারি, অমুককে রাখতে পারি। আমি এও দেখেছি জেলখানায় যাদের কোনো ফাঁসির দণ্ড হয়নি কিন্তু রাজনৈতিক কারণে জেলে আছেন এবং তাদেরকেও তাদের ফাঁসির আদেশও হয়নি, তাদেরকেও এই কনডেম সেলে রাখা হচ্ছে। কনডেম সেল হচ্ছে জেলখানার সবচেয়ে সলিটারি কনফাইনমেন্ট ছাড়াও তার দাঁড়ানো, উঠা, বসা সবকিছু মিলিত আমি দেখেছি যে একটা দুঃসহ অবস্থা। অন্যদিকে ধরেন এই যে ঢাকার আপনার ইয়েতে নারায়ণগঞ্জে যে 7 হত্যার ঘটনা ঘটলো র্যাবের ইয়েদের পর, তাদেরকে আমি শুনেছি যে তাদের ফাঁসিটাতে হয়ে যাওয়ার পরে তাদেরকে নর্মাল সেলে রাখা হয়েছে। আবার কাউকে কাউকে তারা মেডিকেলেও ব্যবস্থা করে মেডিকেল হাসপাতালেও তারা আছে। সো আমি মনে করি এই আদেশটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য উচিত। সরকারের পছন্দ হলে তাকে বাইরে রাখবে কনডেম সেলের হলে, এই রায় জাস্টিফাই করতে পারে। অতএব আমি বলবো যে এটার বিরুদ্ধে আপিল করা সরকারের মর্জির উপর নির্ভর করে। কারণ সরকার হয়তো দেখবে যে আমার পছন্দের কত লোক কনডেম সেলে আছে আর আমার অপছন্দের কত লোক কনডেম সেলে বাইরে আছে। এই বিবেচনাটা আমি মনে করি যে এটা উচ্চ আদালতে আরো ভালো করে করা উচিত এবং কোনো কাউকেই কনডেম সেলে রাখার যুক্তি নেই যদি সবার ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হয়ে থাকে। আমি আশা করবো যে এটা কর্তৃপক্ষ তার বিবেচনার সঙ্গে এটা বাস্তবায়ন করবে এবং সরকারের তরফ থেকে আপিল করা বা করা, এটা আমার মনে হয় যে এটা সাধারণ নাগরিক হিসাবে আমরা মনে করি যে এটা প্রযোজ্য হবে না। এবং সেকেন্ডলি এমনিতেই সারা দুনিয়াতে ক্যাপিটাল পানিশমেন্টের এগেইনস্টে আন্দোলন হচ্ছে, সবাই বলছে যে এই মৃত্যুদণ্ড রহিত করার বিধান। সেই জায়গায় আমরা কিন্তু কনডেম সেলে রেখে ফাঁসি আসামিকে আগেই কিন্তু আমি মানসিকভাবে মেরে ফেলছি, অসুস্থ হয়ে ফেলছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নেই, অনেক রকমের সমস্যা। সেই জায়গায় যদি কাউকে সুবিধা দিতে হয়
সবাইকে সমভাবে সুবিধা দেওয়া। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। শ্যামল দত্তের কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই। আজকে হাইকোর্ট যে রায় দিল কন্ডেম সেলের বিষয়ে, সেটির বিরুদ্ধে আবার সরকার আপিল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই, তো মানবাধিকার লঙ্ঘন হয় না? অবশ্যই। আমি জানি না সরকারের এই আপিল করার সিদ্ধান্তটির পিছনে কি যুক্তিটি আছে। প্রথমত কথা হচ্ছে এটা একটা মানবিক ব্যাপার। একজন লোক যখন ফাঁসির আসামি, তিনি জানেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, বা অচিরেই তার ফাঁসি কার্যকর হবে, তাহলে আর কন্ডেম সেলের মতো এরকম একটা নির্মম ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে যেতে হবে কেন? এবং আবার এটা যদি হাইকোর্ট রায় দিয়েই থাকে, তাহলে আবার সরকারের আপিল করার এত মানে আগ্রহটাই বা কেন? এটা আমার কাছে খুব বিস্ময়কর। তবে আমি আশা করব যে আদালত যেহেতু একবার রায়টা দিয়েছে, আদালতের উপর আমরা আস্থা রাখতে চাই এবং আদালত সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটি নিবে বলে আমার মনে হয়, যদি আপিল করেও সরকার। জি, শ্যামল দত্তের কাছ থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে তারপর আমি একটু শওকত মাহমুদের কাছে যাবো। সেটা হচ্ছে হজ যাত্রীদের বিষয়। তবে এখানে আমি একটা কথা বলি যে অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তিনি সরকারের সিদ্ধান্ত পেলে আপিল করবেন। জি, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে আপিল করার, এই কথাটা কিন্তু অ্যাটর্নি জেনারেল এখনই বলেন, এখনো বলেনি। এটা আমার জি, শ্যামল দত্ত ওই জায়গাটায় হজ যাত্রীদের নিয়ে নানা ধরনের, মানে এবার যে টার্গেট ছিল টার্গেট ফুলফিল হলো না, কয়েকবার সময় বাড়িয়েও মানে ভিসার আবেদনই শেষ করতে পারা গেল না। এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রদূতকে অনুরোধ করতে হলো যে আর একটু সময় দেওয়া যায় কিনা আমাদের এই লোকজনের ভিসা আবেদনের বিষয়টা। এটা নিয়ে এরকম ডিলেমা কেন? ডিলেমাটা আমাদের আসলে ব্যবস্থাপনার অভাব। আমরা আসলে এখনো পর্যন্ত এই হজের ব্যবস্থাপনাটা অনেকদিন আগে থেকে শুরু হয়, কিন্তু একটা কার্যকর ব্যবস্থা আমরা এখনো করতে পারলাম না। এটাই হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। হজ একটা মানুষের আকাঙ্ক্ষার বিষয়, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী তাদের একটা স্বপ্নের মতো বিষয় যে তারা বছরে অন্তত জীবদ্দশায় একবার হজ করবেন। কিন্তু সেটি যে এখনো পর্যন্ত আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারলাম না, সুষ্ঠু ব্যবস্থার মধ্যে। এই যে মানুষগুলো এই আবেদন করেও সবকিছু চূড়ান্ত হওয়ার পর শেষ পর্যন্ত যেতে পারলেন না, তাদের মানসিক অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। এবং এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই জন্য কারা কে দায়ী, এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়াটা বোধহয় খুবই জরুরি। কিন্তু এর পাশাপাশি কিন্তু এই যে বেশি টাকা নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছিল। এত টাকা দিয়ে তো আসলে এইভাবে হজে যাওয়াটাও মুশকিল। টাকার পরিমাণটাও কিন্তু কমানো গেল না খুব একটা, যদি বলা হয় যে সেখানে খরচ বেড়ে গেছে, নানা ধরনের কথা বলা হয়। না, এটা ঠিক না। কারণ আমি বলি, আপনার পৃথিবীর অনেক দেশ থেকে আরো তো হজ যাত্রীরা যান, কিন্তু আমাদের এখান থেকে এটা বেশি। আমরা যেহেতু শুনি আর কি মানুষের কাছ থেকে, এবং অন্যান্য জায়গায় আরো কম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সৌদি আরবের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা একটা পবিত্র জায়গা, এবং মানুষ এখানে একটা পবিত্র জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যায়, তারাই বা এত চার্জ করবে কেন? এবং এটা একটা তাদের একটা ইনকামের, অনেকেই বলেন যে তাদের একটা বাৎসরিক ইনকামের ব্যবস্থা হয়ে গেছে এটা। তো এটারও একটা সুরাহা হওয়াটা খুব জরুরি। এবং এটা নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যেও নানা রকম মত আছে, কিন্তু এটা হয়তো শওকত ভাই আরো ভালো বলতে পারবেন আমার। জি, শওকত মাহমুদের কাছ থেকে শুনি তাহলে একটু। এটা দুঃখজনক যে এখনো তাদের ভিসা হয়নি। এখন তো ভিসা হয়ে যাবে বলে আজকে আশা প্রকাশ করা হয়েছে, সবাই ভিসা পাবে। এই বিলম্বটা এটা অত্যন্ত কষ্টকর। সবাই এসে বসে আছেন হজ ক্যাম্পে, কিন্তু ভিসা হয়নি। আর হজের ক্ষেত্রে যে খরচের বাড়ানোর কথাটা বলছেন, আপনি যদি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এসব দেশের সঙ্গে তুলনা করেন, তাদের হজের খরচ অত্যন্ত কম। এবং এই খরচটা আপনার মানে আমি বাংলাদেশে এই খরচটা এত বেশি করা হয়েছে, কেন করা হয়েছে আমি জানি না। আপনি নর্মাল জেদ্দা ফ্লাইটে গেলে 50-55 টাকায় আপনি জেদ্দা যেতে পারবেন, কিন্তু হজ যাত্রী হলে আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা বিমান ভাড়া দিতে হবে। মানে বিমানের সারা বছরের ব্যবসাটা যেন এখনই করতে হবে, এই হলো কথা। আর এটা সৌদি এন্ডের খরচটা অত বেশি না, এটা আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে। এই জন্য আপনি দেখবেন সরকার হয়তো হজের যাত্রীদের মানে হজ যারা করতেছেন তাদেরকে নিরুৎসাহিত করার জন্য হয়তো খরচ বাড়িয়েছে। সৌদি আরবও হজের খরচ আগের থেকে বাড়িয়ে দিয়েছে, সেই কারণে ওমরায় এখন লোক বেশি যাচ্ছে, কারণ ওমরা সস্তা, ওমরা অনেক লোক যাচ্ছে। তো বছরের জীবনে একবার হজের অভিজ্ঞতার জন্য মানুষ গিয়ে থাকে এবং সেই জায়গায় মানুষ চেষ্টা করে, এবং যারা হজে যাচ্ছে
মনে করি যে এই ধরনের বিড়ম্বনার আসলে অবসান হওয়া উচিত, কারণ হজ নিয়ে কোনো খেলাফেলা, আর আমরাও বাংলাদেশের পক্ষে আমাদের যে প্রশাসন আছে, যে প্রশাসন হজের ব্যবস্থাপনা যেন ঠিক মতো সবকিছু কুলিয়ে উঠতে পারি না, কোথাও না কোথাও ত্রুটি থেকে যায়, ইয়ে থেকে যায়, এগুলো সবসময় হয়। কেন হয় জানি না, এটা একটা সাংবৎসরিক ঘটনা এবং এটার জন্য আমাদের আগে থেকে কত প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা এটা নেই না। বরং আমরা মানে হজ যাত্রীদেরকে যেন নানাভাবে হয়রানি করতে পারলে, বিমানবন্দর থেকে শুরু করতে হয়রানি করতে পারলে যেন আমরা মনে করি আমরা কাজে সফল হয়েছে, একটা ভাব রয়েছে আমাদের প্রশাসনিক। একদম তারপর আশা করবো যে এবারে যারা এখনো ভিসা পাননি, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি বিলম্ব হলো সবার ভিসা চলে আসবে, তারা পেয়ে যাবে। তবে হজে হয় কি, টাইমিং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কতগুলো ফিক্সড ডেট, এখানে কেউ যদি ওই ডেটটা মিস করে তাহলে কিন্তু তাদের খুব অসুবিধা হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে দোসরা জুন সম্ভবত সবশেষ ফ্লাইটটা যাবে, তার আগেই যদি ভিসার সবকিছু সমাধান করা না যায় তাহলে অবশ্য আজকে যতটুকু সে জানা গেল যে মাত্র 9,000-এর মতো ভিসার প্রক্রিয়া বাকি আছে যারা আবেদন করেছিলেন, সেটি নিশ্চয়ই আশা করি শেষ হয়ে যাবার উচিত। আপনারা দুজনেই থাকবেন, আর ওটা বিরতি নিয়ে ফিরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হব। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন শওকত মাহমুদ এবং শ্যামল দত্ত। দুজনকে আবারও স্বাগত। শ্যামল দত্ত, আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের 4 বছর পূর্ণ হলো এবং ব্রিফিংয়ের কথা আপনি এরই মধ্যে জানেন নিশ্চয়ই। দখলদারদের বিষয়টা নিয়ে আলোচনার আগে একটু মশা নিধন নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তিনি দাবি করেছেন যে তিনি মোটামুটি সফল মশক নিধনে। শওকত ভাই যেহেতু উত্তরে থাকেন উনি ভালো বলবেন, কিন্তু আপনার মানে অফিসটা উত্তর এবং দক্ষিণের মাঝখানে, যদিও আপনি দক্ষিণে বসবাস করেন, তারপর একটু জানতে চাই। প্রথমেই বলি, মেয়র আতিকের মধ্যে একটা চেষ্টা আছে। আমি জানি যে ঢাকা শহর একটা পৃথিবীর জনবহুল শহরগুলোর একটা, তারপরে এখানে আবার দুটো সিটি কর্পোরেশন। এটা আমার কাছে মানে মাঝে মাঝে মনে হয় আর কি যে দ্বৈত নেতৃত্বের একটা সংকট আছে। কিন্তু মানে এই যেমন আপনি বললেন যে আমার রাস্তার এই পাটটা উত্তর, এই পাটটা দক্ষিণ, ফলে কারোই দায়িত্ব নেই। কিন্তু তারপরও আমি মেয়র আতিকের মধ্যে একটা চেষ্টা দেখি মাঝে মাঝে, তিনি বেশ চেষ্টা করেন যে একটা নগরটাকে ঠিক করা যায় কিনা। আর তার এলাকার মধ্যে উত্তরে অনেকগুলো অভিজাত এলাকা, গুলশান, বনানী, বারিধারা, সংকট কিছুটা কম এখানে, কিন্তু মাঝখানে কিছু অংশ আছে তার এলাকায় যেগুলো আসলে খুবই ভালনারেবল এলাকা। যেমন এই যে মালিবাগ, মৌচাক, এই যে এদিকের কল্যাণপুর, মোহাম্মদপুরের এদিকের কিছু অংশ, এই জায়গাগুলো আসলে খুবই মানে মশার জন্য আমার মনে হয় যে খুবই আর হাতের জিল তো সত্যিকার অর্থ বলতে কি এটাও ওনার মধ্যে পড়েছে, এটা কোনোভাবে ঠিক যাচ্ছে না। ফলে চেষ্টা তিনি করেছেন, 4 বছর পূর্তি হয়েছে, আর 1 বছর সময় আছে। জনগণই নিশ্চয়ই বিচার করবে তিনি কতখানি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন। শুধু মশা না, সিটিতে তো মশা একটা সমস্যা না, আরো অন্যান্য সমস্যা আছে। ফলে সেই সমস্যাগুলো সমাধানে তিনি কি পদক্ষেপ নিয়েছেন নিশ্চয়ই জনগণ সেটা বিচার করবে। জি, এর পাশাপাশি তিনি বলেছেন যে খাল দখল করে যারা আছে বা যারা দখল করতে চায় তারা যত ক্ষমতাশালী হোক কাউকেই তিনি ছাড় দেবেন না। মানে কতটুকু খাল উদ্ধার হলো আসলে তার এই 4 বছরে, সেটারও একটা হিসাব আমি জানি না আছে কিনা। সেটা খুব একটা অগ্রগতি হয়েছে এটা বলা যাবে না। আমি দেখেছি তিনি যে খালগুলো উদ্ধারের চেষ্টা করেছেন, রামচন্দ্রপুর খাল বা অন্যান্য খাল যেগুলো মোহাম্মদপুরের দিকে আর অন্যান্য জায়গায়, এমন তিনি অভিজাত বাড়িগুলো থেকে যে বর্জ্যগুলো সব লেকে ছেড়ে দেয়, সেটাও খুব একটা উন্নতি হয়নি। তিনি অনেক চেষ্টা করেছেন। তিনি সহজ, আমার একবার মনে আছে গুলশানের শাহাবুদ্দিন পার্কে তিনি একটা এক্সিবিশন করছিলেন যে ছোট ছোট টেকনোলজি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়। এগুলো এমন কোনো দামও না, 20, 30, 40 হাজার টাকা। যারা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানান, কোটি কোটি টাকা দিয়ে গুলশান মধ্যে ফ্ল্যাট কেনেন, তারা এই সামান্য ব্যবস্থাটুকু চালিয়ে নিতে পারেন, কিন্তু তারা নেন না। মানে সমস্যাটা ওই জায়গাতেই। এখন আমাদের এখানে এটা এনফোর্সমেন্ট করাটা একটা বিশাল ব্যাপার। এনফোর্সমেন্টের জায়গায় একটা আমাদের ঘাটতি আছে। এটা যদি ঠিক করতে পারি আমার ধারণা, তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও হবে। কিন্তু খুব একটা উন্নতি হয়েছে খাল দখলের। ঢাকার শহরের ভিতরে অভ্যন্তরীণ যে খালগুলো ছিল সেগুলো তো উদ্ধার হয়েছে, এটা তো বলা যাবে না যে এখনই সেরকম অগ্রগতি কিছু হয়েছে। জি, শওকত মাহমুদ যেহেতু উত্তরেই থাকেন, আফতাবনগরে থাকেন, মশাটা দিয়ে শুরু করতে চাই। মশার উৎপাত তো
কখনো বন্ধ হয়েছে বলে আমরা শুনতে পারিনি। পাশাপাশি ডেঙ্গুর সময়টা আবার চলে এসছে, প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটি আপনিও জানেন, আমরাও জানি। সেই জায়গাটায় কতটুকু নিয়ন্ত্রণ করা গেল? কারণ গতবার বিটিআই বলে একটা ওষুধ ছিটানো হয়েছিল, সেটি নিয়েও অনেক ধরনের নানা অভিযোগ এসেছিল। আপনার কাছে এটা শুনতে চাই। আমি এই কথা অস্বীকার করবো না যে আফতাবনগরে আমি যেখানে থাকি সেখানে কিন্তু মশার প্রকোপ অনেক কমে গেছে। আমি মশারি ছাড়াই ঘুমাই, আগে যেখানে মশারি টানিয়ে, এবং এই বারান্দায় হাঁটা চলা তখনও কিন্তু মশা থাকতো। মশা তুলনামূলকভাবে অনেক কমে গেছে, এই আমার অন্য অঞ্চলের কথা আমি জানি না। এবং এখানে যতটুকু মশা সেগুলো আমি মনে করি যে এখানে অনেক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, বিল্ডিং উঠছে, তাদের পানির যে জলাধার বানানো হয়, এই পানি থেকে যায় সেটা হয়, এগুলো আমরা দেখছি। আমি শ্যামল দত্তের সঙ্গে এক পর্যায়ে মেয়র আফিকের চেষ্টা আছে, এবং যেমন ওই হিটের সময় যেটা খুব প্রচন্ড তাপ বেড়ে গেল, তখন ঢাকার বিভিন্ন রাস্তায় তিনি যে পানির হালকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এটা একটা ইউনিক আইডিয়া। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার একটা চেষ্টা আছে যে পথচারীদেরকে একটু গরম থেকে কিঞ্চিত স্বস্তি দেওয়া। তো মেয়র আফিক চেষ্টা করছেন খাল ছড়ানো কিছু, তবে খালগুলোর ক্ষেত্রে হয়েছে কি এখানে খুব বড় প্রভাবশালীরা নয়, মাঝারি প্রভাবশালীরা তার পূর্ণ লোকেরাই বিভিন্ন জায়গায় এইগুলি করছে, সেগুলি চেষ্টা সফল হতে পারলে ভালো। তো এখানে খুব ব্যাকিং দরকার। যেমন আগে আনিসুল হকের ব্যাকিং ছিল প্রধানমন্ত্রী ছাড়াও আপনার তার ভাই সেনাপ্রধান ছিলেন, তিনি যখন তেজগাঁয় ট্রাক স্ট্যান্ড উঠাতে গেলেন তার সঙ্গে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে, অতএব এটা কাজ করে। তো সেই জায়গায় তাকে তো আটকে ফেলা হয়েছিল, তাকে উদ্ধারের জন্য তাকে ঘেরাও করে ফেলা হয়েছিল, এখানে আর্মি না থাকলে সে উদ্ধার পেত না। সেই জায়গায় মেয়র আতিকের আইডিয়া গুলো আমি মনে করি বাস্তবায়নের ক্ষেত্রে দখল হওয়া খাল উদ্ধার করার ক্ষেত্রে সরকার তাকে যদি সহযোগিতা দেয় আমি মনে করি হতে পারে। তবে মশার ক্ষেত্রে আমি এটা অবশ্যই স্বীকার করি যে আমি আফতাবনগরে এখন মশারি ছাড়া ঘুমাই, এবং মশা খুব কম আছে, একদম চলে যায়, খুব কম। তাহলে তো ভালো, মানে তার অবশ্যই একটা অবদান তো পাওয়া যাচ্ছে। কিন্তু শ্যামল দত্ত, ওই যে খাল উদ্ধার, খাল দখলদারদেরকে উচ্ছেদ করা, দখলদাররা যে পরিমাণ ক্ষমতাবান তাদেরকে উচ্ছেদ করা আসলে একজন মেয়রের পক্ষে কতটুকু সম্ভব যদি সরকারের সবগুলো অর্গান তাদেরকে সহযোগিতা না করে? এটা সম্ভব না আসলে, এককভাবে মেয়র পারবেন না, কারণ এটা একটা পলিটিক্যাল ডিসিশন লাগবে। সরকার যদি চায়, আমরা দেখেছি হাতির ঝিলের ভিতরে এই বহুতল ভবন বিজেএমের, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, র্যাঙ্কস ভবন ভেঙে ফেলা হয়েছে। দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু ভেঙেও বা কি হলো? ভেঙেও তো আবারও এখন ভরাট করে ফেলা হলো, ভেঙে লাভটা হলো কি? এটা সম্পূর্ণ প্রশ্ন, দুঃখজনক। আমি এটা নিয়ে হয়তো আরেকটা আলোচনা হতে পারে যে হাতের ঝিলের যেইটুকু জায়গার জন্য আমরা বিজেএমই ভবন ভাঙলাম, এখন দেখলাম পুরোটা আবার ভরাট করে সেখানে এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, তার লাভটা কি হলো? এত বড় ভবন এবং সে যে অর্থটা নষ্ট হলো, এটা একটু চিন্তা করার বিষয় আর কি। সেটা যাই হোক, সেটা একটা আলাদা আলোচনার বিষয়, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু খাল দখল উদ্ধার করা এখন অনেক কঠিন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় বলেন যে সমস্ত খালগুলো ছিল বাংলাদেশে সেগুলো ভরাট করে কালভার্ট করা হয়েছে, ছোট ছোট খালগুলো, এই যে সেগুন বাগিচা খাল, তার উপর তো এখন পুরোটাই কালভার্ট। এই যে হাতের ঝিলের এখানে যে খালটা, যে আপনার পান্থপথ তো আসলে একটা খাল, এটা ওই আপনার ধানমন্ডি লেকের সাথে কানেক্টেড ছিল, তার উপর আমরা রাস্তা করে ফেলেছি কালভার্ট করে, ফলে এগুলো উদ্ধার করা খুব কঠিন এখন আর। তবে এটা আমার ধারণা যদি সরকার যদি চায় তাহলে সবই পারে। প্রশ্ন হচ্ছে এখন সরকার কতখানি মানে পলিটিক্যাল উইল নিয়ে এটা উদ্ধারের চেষ্টা করবে, সেটি একটি বড় প্রশ্ন। এটি মেয়রের একক চেষ্টায় হবে না, স্থানীয় রাজনীতিবিদ আছেন। আমি শুনেছি তিনি যখন চন্দ্রপুর খাল উদ্ধার করতে গেলেন, অনেক রাজনীতিবিদ তাকে অনেক বাধা দিয়েছে, এবং শেষ পর্যন্ত মানে অনেকখানি কিন্তু তাকে পিছুতেও হয়েছে। এরকম আরো অনেক জায়গা আছে, এরা এত প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী। যদিও শওকত ভাই বলছেন মাঝারি ধরনের রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদও কিন্তু আছেন এখানে যারা দখল করছেন। আপনি পুরান ঢাকায় দেখেন অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন, আবার এইদিকেও আছেন, ফলে তারা অনেক শক্তিশালী। ফলে এদেরকে উপেক্ষা করে এরকম একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন। যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে তাহলেই একমাত্র সম্ভব।
জি, সেই জায়গাটায় আমি আবারও একটু শওকত মাহমুদ আপনার কাছে শুনতে চাই। আপনি 60 ফিটের কথা তো অবশ্যই জানেন, মিরপুর যাওয়ার পথে যে রাস্তাটা বের করা হলো 60 ফিট যাওয়ার পরে সেটা 20 ফিট হয়ে গেছে, মানে মোটামুটি কিলোমিটার 2-3 কিলোমিটার যাওয়ার পরে দেখেছেন সেই জায়গায় আশেপাশের দুটো যে বাড়ি বা দোকান হলো সেটা তো ছোটোখাটো দখলদার, আপনি যেটা বলেছিলেন, সেগুলোকে উদ্ধার করা গেল না কিন্তু এখনো। সেগুলো তো ধরেন মেয়রের পক্ষে সবগুলো তদারক করা সম্ভব নয়। এখানে পৌর সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছেন তাদের সঙ্গে আপোষের মাধ্যমে এইগুলি করা। আপনি এখন ঢাকা শহরে ম্যাক্সিমাম বিল্ডিং হয়তো প্ল্যান পাস হয়েছে 6 তলার, কিন্তু করে ফেলছে 8 তলা। এগুলোকে ঠেকানো যাচ্ছে না। কেন করছে? মানুষের মানসিকতা হচ্ছে আমি বানিয়ে ফেলবো, দেখা যাক পরে কি হয়। এবং এটা যারা রাজুক বলুন, সিটি কর্পোরেশন বলুন, তাদের মধ্যে যারা অসাধু লোক আছে তাদের সঙ্গে যোগ সাজসই কিন্তু এটা তারা করে ফেলছে। এই যে রাস্তা দখল করে ফেলছে, দেখি না কে আমাকে আটকায়, তো এরকম বসেই রয়েছে। এটা তো প্রত্যেকের পক্ষে দেখা সম্ভব নয়। এগুলো আমি মনে করি যে এটা আমাদের জাতীয়ভাবে এক ধরনের ডেভেলপ করেছে, মানে তোয়াক্কা না করার, প্রশাসনকে আইনকে তোয়াক্কা না করার মানসিকতা ডেভেলপ করেছে। এবং অনুপার্জিত আয়, দুর্নীতি বা যাই বলুন, বা রাজনৈতিক ভাবে উপার্জিত আয়ের মাধ্যমে তারা এমন একটা অবস্থানে গেছেন, মহল্লায় মহল্লায় এই ধরনের লোক ভর্তি হয়ে গেছে। তারা ইচ্ছামতই তাদের মতো কাজ করছে, রাস্তা খুঁজছে এবং কাউকে পারমিশনও নিচ্ছে না, আবার ভরে ফেলছে, এবং এদেরকে আপনি কিছুই বলতে পারবেন। সেই জায়গাটায় মেয়র একা কিছু পারবেন না। এবং সেই মেয়র চেষ্টা করলে, যেটা শ্যামল দত্ত বলতে, রাজনৈতিক সদিচ্ছা, পলিটিক্যাল একটা উইল, মানে হ্যাঁ এটা আমি যেই ফোন করবো কিছু আসে না, আমি এটা করবো, সেই জায়গায় আমরা যেতে পারি না। কারণ ব্যাংকেও যে অবস্থা হয়েছে যে পরিবারের মালিকানা থেকে মুক্ত করতে পারেনি, সেইখানে এখন এই খালের 2 কোনা জায়গা দখল করে নিয়ে গেছে, এই লোকটা তার বকা দিবে, এটা আমার মনে হয় না এই সরকারের পক্ষে না। কিন্তু উইলটা যদি থাকে এবং যদি ইচ্ছাটা থাকে, তার মানে ইচ্ছাটার একটা সমস্যা আছে। কারণ ওই যে পার পেয়ে যাওয়া, দখল করে পার পেয়ে যাওয়া, আপনি যেটা বললেন উদাহরণ হিসেবে, সেই পার যদি পেয়ে যায়, আইনের যদি প্রয়োগ না থাকে, তাহলে তো এরকম হবেই। শ্যামল দত্ত, আমি আপনার কাছ থেকে আরো একটু শুনতে চাই, কারণ এই পাওয়ার সংস্কৃতি যদি থাকতেই থাকে, তাহলে ঢাকা শহর আস্তে আস্তে আরো ছোট হবে, আরো রাস্তাঘাটে হাঁটা যাবে না, চলা যাবে না, এরকমই চলবে। সেটা তো হচ্ছে। যেমন আমরা দীর্ঘদিন, আমি একটা আপনাকে সিদ্ধান্তের কথা বলি, ঢাকা শহরের ভিতরে কয়েকটা মার্কেট করা হলো এবং এর কারণ হচ্ছে কারণ বাজার থেকে সেখানে সরানো হবে। মহাখালীতে সেই মার্কেটটি তৈরি করা হলো কয়েকশো কোটি টাকা খরচ করে, কিন্তু কারণ বাজারকে সরলো পারলাম না আমরা। এবং এরা এতই শক্তিশালী, সরকারের সিদ্ধান্ত নেওয়ার পরে এত কোটি টাকার একটা বাজার বানানো হলো, রাজধানীর চারপাশে 4টা বাজার হলো, যে যাতে কারণ বাজার ভিতরে, একটা সিটির ভিতরে এটা কল্পনা করা যায় যে এরকম একটি বাজার আছে এত মানে একদম কেন্দ্রবিন্দুতে। ফলে এটা নির্ভর করে আসলে আপনি যদি সত্যিকার অর্থে পলিটিক্যাল ডিসিশন থাকে, সিদ্ধান্ত থাকে যে করাবেন, সেটি তাহলে হবে, অন্যথায় হবে না। তো আমার মনে আছে এই যে হাতের ঝিল, আমার মাঝে মাঝে মনে হয় যে এটিও হতো না যদি সে সময় সরকারি সিদ্ধান্ত খুবই দৃঢ় না থাকতো। হাতের ঝিল যে দুষ্ট চক্র ছিল এবং এই যে সমস্ত বস্তু ছিল, এগুলো তো মানে তোলা গেছে শুধুমাত্র একটি মানে পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে। এখন যদি সেরকম সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো এগুলো সম্ভব। তবে হ্যাঁ, রাজধানী তো আসলেই কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো ফুটপাত দেখেন আপনি, অবৈধ দোকানপাট দেখেন, আর এমন ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। দিস ইজ দ্য অনলি ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, আমার দ্বিতীয় কোনো রাজধানী নেই যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। আমার মনে হয় না যেটা আমাদের জন্য একটা মানে সত্যি দুঃখজনক বিষয় যে একটা এত কিছু উন্নতি করতে পারি আমরা, কিন্তু রাজধানীতে একটা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করতে পারলাম। আচ্ছা, একটা আছে শ্যামল দত্ত, আপনাকে বলি, গুলশান 2 নম্বর মোড়, একটা উদাহরণ বলতে পারবে বাংলাদেশে যে এক জায়গায় ট্রাফিক সিগন্যাল চলে, গুলশান 2 কিছু আছে, সেটা তো এক্সাম্পল হতে পারে। জি, আমরা একটু শেষের দিকে আজকে মানে শেষ হলো একটি ইতিহাস, একটি অধ্যায়, হায়দার আকবর খান রণ, আজকে তাকে সমাহিত করা হলো। তার প্রতি স্মৃতির উদ্দেশ্যে দুজনের কাছ থেকে একটু মন্তব্য শুনবো, তারপরে শেষ করতে চাই। অনেকেই এই মানুষগুলোকে কিন্তু চেনে না, জানে না তাদের কি অবদান, আমরা আসলে অনেকেই জানি না। শওকত মাহমুদ। রণের মতো মানুষ আমাদের রাজনীতিতে ছিলেন, সংগ্রামী মানুষ, জ্ঞানী মানুষ এবং মানবিক বোধের মানুষ। তার মতো রাজনীতিবিদ
কমে পেয়েছি। তার এই দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, রাজনীতি থেকে তিনি এক অন্তরালে ছিলেন। রণভাইয়ের প্রতি শ্রদ্ধা, তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়ে গেছেন, আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। সাংবাদিকতার সূত্রে তার সঙ্গে যখনই কথা বলেছি, রণভাইয়ের মতো মানুষ সাংবাদিককে আলোকিত করে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে। তো আমরা আসলে অনেক অসামান্য মানুষ। জি, শ্যামল দত্ত, আপনার কাছ থেকে শুনতে চাই একটু। শওকত ভাই যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত যে বাংলাদেশে এই আদর্শবোধ নিয়ে রাজনীতি করার লোকের সংখ্যা নেই বললেই চলে। রণবের সাথে প্রায় কথা হতো আমার, তিনি আমার টক শোতেও আসতেন, সুস্থ ছিলেন। এবং এত মিতভাষী, এত সজ্জন মানুষ আজকাল আসলে পাওয়া কঠিন। ওয়ার্কার্স পার্টি করেছেন দীর্ঘদিন, কিন্তু শেষ পর্যন্ত দেখেছেন ওয়ার্কার্স পার্টিটা তার স্বপ্নের যে দল সেটি না। শেষ পর্যন্ত তিনি আবার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। এবং তার যে সহকর্মী রাজনীতিবিদ যারা ছিলেন বিভিন্ন সময়, তার থেকে যে তার ভিন্নতাটা তিনি তার জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছেন। তার অনেক সহকর্মীরা আপোষ করেছেন ক্ষমতার সঙ্গে, ক্ষমতার নানা আকর্ষণকে তারা ফিরিয়ে দিতে পারেন নাই। কিন্তু রণভাইকে দেখেছি যে আদর্শে অবিচল থেকে একটি মার্ক্সবাদী চিন্তা নিয়ে, বিশ্বাস নিয়ে অটল থাকা, এটার আমার মনে হয় আর এই ধরনের মানুষ বোধহয় আর নাই। সর্বশেষ আমি দেখলাম পঙ্কজ দাও মারা গেলেন, এখন আমরা রণভাইকে হারিয়েছি। দীর্ঘদিন, হ্যাঁ তিনি অনেকদিন অসুস্থ ছিলেন, কিন্তু যে বিশ্বাস এবং চেতনাকে ধারণ করতেন সেটি হৃদয়ের মধ্যে রেখে তিনি কিন্তু পৃথিবীটা ছাড়লেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তার স্মৃতির শ্রদ্ধা জানান। অবশ্যই। এবং তার ওই যে আমি যেটা একটা কথা বললাম না, যে নতুন প্রজন্ম, আমাদের প্রজন্ম অনেকেই জানেন না যে এই মানুষগুলোর অবদান কি, বিশেষত হায়দার আকবর খান রণ। এবং আজকে 90-এর গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ তারা যে কথা বলেছেন যে ওই সময়টাও সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধা তিনি, সেই জায়গাটা কিন্তু আমরা জানি না। দৈন্যতাটা কার, শ্যামল দত্ত? এটা আসলে আমাদের তো বটেই, আর পলিটিক্সে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তার আত্মজীবনীটা যদি পড়েন, আমার কাছে খুব আমি গত 3 বছরে 3টা আত্মজীবনী বেরিয়েছে। একটা পঙ্কজ ভট্টাচার্যের আত্মজীবনী, একটা রাশেদ খান মেননের আত্মজীবনী, আর একটা হায়দার আকবর রণ। আপনি দেখবেন এই আত্মজীবনীগুলোর মধ্যে তাদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং জীবন বোধ, আদর্শ, চিন্তা ইত্যাদি সবকিছুর একটা প্রতিফলন আছে। এবং এগুলো যদি ভবিষ্যৎ প্রজন্ম যদি না পড়ে বা না জানে, তাহলে কিন্তু কঠিন। আজকাল তো রাজনীতির চেহারাটা পরিবর্তিত হয়ে গেছে, ফলে রণভাইরা যে রাজনীতিটা করতেন সেই রাজনীতিটা এখন আর কিন্তু এটা নেই বাংলাদেশে, আর এটা এক্সিস্ট সে কারণে হয়তো রাজনীতিবিদদের ব্যাপারেও নতুন প্রজন্মের আগ্রহটাও কমে গেছে। সেটা থেকেও আসলে পরিত্রাণ দরকার। শ্যামল দত্ত এবং শওকত মাহমুদ দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আজকে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে।